This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানেই সময় হটস্পটের, আর আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গেছি উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনা। প্রত্যেকটা হটস্পট আমার নজরে, কারণ প্রত্যেকটা জায়গাতে এই রাজ্যের শাসক ভার্সেস বিরোধী, রাজনীতির যুদ্ধ, অস্ত্রযুদ্ধ এবং কোথাও কোথাও চলছে ধর্মযুদ্ধ পর্যন্ত। চলুন বেরোনো যাক আর একে একে এক একটা খবর আপনাদের জন্য। দেখো, জগদ্দল ভাটপাড়ায় বোমাবাজি গোলাগুলির ঘটনা নতুন কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন সময়টা হচ্ছে। আর কয়েকদিন পর এখানে রামনবমীর অনুষ্ঠান রয়েছে, ৬ এপ্রিল রামনবমীর অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল বেরোবে, কিন্তু তার আগে এই গোলাগুলি বোমাবাজির ঘটনা। কোথাও অর্জুন সিং সেই বিষয়টাতে একটু রাজনীতির রঙের সঙ্গে সঙ্গে ধর্মের রঙও লাগাচ্ছে, কিন্তু আসল ঘটনাটা কি? এখানকার বাসিন্দারা তারা প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে ভয় থাকেন, কিন্তু আজকের এই ঘটনা তাদের মধ্যে কতটা প্রভাব ফেলো সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজে বেরোবো। কিন্তু এই মুহূর্তে আটচালা বাগান পুলিশ ফাঁড়ির ঠিক সামনে রয়েছে, এবং এই পুলিশ ফাঁড়ির খুব কাছেই আজ সকালে আবারও বোমাবাজি হয়। হ্যাঁ, গতকাল মেঘনার গেটের কাছে গোলাগুলি চলে, বোমাবাজি ঘটনা ঘটে, কিন্তু আজ বেলার দিকে, মানে সকাল থেকে যখন বেলা হচ্ছে তখন পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, কিন্তু তবুও কেন এই ধরনের পরিস্থিতি, এই ঘটনাগুলো আটকানো যাচ্ছে না, এই প্রশ্ন প্রত্যেকবার করি, এবারও করছি, কিন্তু এর উত্তর যে কোনোদিনও পাওয়া যাবে না সেটাও যেন এখানকার মানুষ মেনে নিয়েছেন। এটা কখন হয়েছে? আজকে হয়েছে, এই তো 1 ঘন্টার মতো। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে কে কটা বোম পড়লো? এই একটা বোম পড়েছে, রাত্রিবেলা ঝামেলা ওইদিকে হয়েছে। রাতে তো মেঘনার গেটের সামনে হয়েছিল, আর আজকে সকালে এখানে ঝামেলাটা আবার কি করে হলো? এইবার কোথাও ঝামেলা তো এখানে হয়নি তো, তাহলে বোমাটা পড়লো কেন কি জানি? মুড়ি মুরকি নাকি এসে একটু ছুঁড়ে দিল? তোমাদের এখানে বোম এভাবেই পড়ে না? সব সময় এইভাবে পড়ে, লোক তো শান্তি থাকতে দিতেছে না, কি বলবো। লোককে শান্তিতে থাকলে, লোকের তো অভ্যাস হয়ে গেছে, এই বোমাগুলির আওয়াজ না শুনলেও তো ঘুম হয় না এখানে মনে হয়। হ্যাঁ, সত্যি কথা আছে, এটা সত্যি কথা তো। এই মাত্র এইখান থেকে ফাঁড়ির দূরত্বটা আমার গুনে গুনে 5 পা কি 10 পা? হ্যাঁ, 10 পা। এই ফাঁড়ির কাছে বোমাবাজি হচ্ছে, কেউ কিছু আটকাতে পারছে না, কি বলবো। ভূমিকা এটা ম্যাডাম, আর কি? হ্যাঁ, পুলিশের ভূমিকা, এখানকার এমএলএর ভূমিকা এটা। এখানকার এমএলএ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আর কে? এখানে এমএলএ যে জগদলের এমএলএ আছে সেই তো করতে পারতো, তার হাতেই কিছু নেই নাকি? পুলিশ ওরই শুনছে নাকি? আমাকে একটা কথা বলুন, ওই লোকটার বাড়িটা হঠাৎ টার্গেট করা হলো কেন? ওর সঙ্গে কি কারোর সম্পর্ক? এই বাড়ির টার্গেট এমনিও আছে। কেন? কি 19-এ ঝামেলা করেছে সেই নিয়ে টার্গেট ওরা রেখেছে না কি করেছে? এখানকার তো অমনি কোনো 2019-এর ভোটের, এমপি ভোটের, লোকসভা ভোটের নষ্ট হয়ে গেছিল, পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছিল তো। ও তখন থেকে এই রাগটা কোথাও আছে? রাগটা কারোর ওপর, মানে কোনো ব্যক্তির উপর? ব্যক্তির উপর না, এখানে অর্জুন সিং এর সাপোর্টের লোক, সেই জন্যই কি তোমরা ওকে সাপোর্ট কেন করছো? আচ্ছা, সেই কারণে মানে পুরোপুরি বিষয়টাতে রাজনীতি আছে, এটা তো অন্তত পরিষ্কার। কিন্তু একটুখানি বাড়ির ভেতরে যাওয়া যাক, দেখি রাজনীতির সঙ্গে কটা মানুষ জড়িয়ে থাকে। গোটা পাড়া, বাড়ির প্রত্যেকটা সদস্য কখনো জড়িয়ে থাকে না, তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে একবার কথা বলি। খালি কি চালটাই ভেঙে, টালির ছাদটাই ভেঙে? হ্যাঁ, এই তো পুরো পড়ে গেছে ভেঙে, এটা দেখো। ঢুকবো আমি, ঘরে ঢুকবো? ঢুকো। ও এই উপর থেকে ইটটা খুলে পড়ে গেছে, এই জায়গাটা। ও পিঠে এগুলো সব হ্যাঁ সঞ্জাতে ভিতর, এর ভেতরেও হয়েছে। ওই তো, হ্যাঁ, ওই জায়গাটা পুরো ভেঙে একেবারে নিচে পড়ে গেছে। মানে টালির ঘর, বুঝতেই পাচ্ছেন, সেই টালির উপর যখন বোমা পড়েছে স্বাভাবিকভাবেই টালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘরটা এবং তার পাশের ঘরের বেশ কিছু অংশ, ছাদের দিকটা আমি দেখতে পাচ্ছি, ভেঙে নিচে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত বিছানার উপর এই ইটের টুকরো, এই দেখুন না, বিছানার উপর এই যে আমি দেখতে পাচ্ছি ইটের টুকরো সব পড়ে রয়েছে এই জায়গাটা। আপনারা তখন ঘরে ছিলেন তো? বাড়িতেই ছিলেন। এটা ঠিক কটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে? টাইম দেখি না দিয়ে, আমি তো কাজ করে এসে রান্না করছিলাম। হ্যাঁ, এনার ঘরে 4 জন, একটা ছেলে একটা মেয়ে, আর ওনার স্বামী আর স্ত্রী খাচ্ছিল, তারপরেই মারা গেছে। ওর উপর থেকে মারলো, বোম মারলো। আচ্ছা, হ্যাঁ, ওর আমরা সব পালিয়ে, আমার গ্যাসটা, ওই আমার ভাতটা পুরো জ্বলে গেছে। তো এদের বাড়ির লোকজন যারা ছিল তাদের অবস্থা এখন কিরকম?
এখন তো ওরা অবস্থা খুবই মানে যেরকম আমি আছে সেরকমই আছে। আমি যতবার এসেছি এই জায়গাটা গোলাগুলি বোমাবাজি মানে নতুন কিছু নয় আপনাদের কাছে। আজকে কিছু হয়নি, যেখানে হয়েছিল ওইখানকার ব্যাপার ওইখানকার, এখানকার লোক কি করেছিল বাস এইটাই। আমরা তো ঘুমিয়েছিলাম খেয়ে সবাই নাইট ডিউটি করে সবাই। আমার নাইট ডিউটি। মানে এখানে সবাই জুট মিলের শ্রমিকরা কাজ করে। এটা কি মেঘনারই শ্রমিক কাজ করে এখানে? না না, প্রায় সব মিলের কাজ করে, সব যার যেখানে চাকরি আছে সবজি বিক্রি করে, কাছেই তো বাজার আছে। নিয়ে তারা এসে এখানে রেস্ট নিচ্ছিল, তখনই হঠাৎ করে বোমাবাজি। 2021-এ ফাঁড়িটা হওয়ার পর এখানে কোনো অশান্তি থেমেছে না, মানে ফাঁড়িটা নামেই হয়েছে। 2021 সালে এই আটচালা বাগান পুলিশ ফাঁড়িটি তৈরি হয়েছে। এই আটচালা বাগান পুলিশ ফাঁড়ির সামনে আমি আপনাদের সময়টা দেখিয়ে দিতে চাই, 2:54 বাজে। তাহলে এবার ঘটনাস্থল যেতে কতটা সময় লাগে, মানে আজ সকালের ঘটনাস্থল এবং অবশ্যই গতকাল রাতের ঘটনাস্থল কতটা দূরত্বে, মানে পুরোটাই আমি বলতে চাই যে পুরো বিষয়টা কিন্তু খুব জোর হার্ডলি 200 থেকে 300 মিটারের মধ্যে দূরত্বে। কিন্তু এই যেখানে আজ প্রায় 12টা নাগাদ বোমাবাজির ঘটনা ঘটলো, মানে পুলিশ মোতায়েন পর, গতকাল অশান্তির পর পুলিশ মোতায়েনের পরও বোমাবাজির ঘটনা ঘটলো, সেটার কতটা ডিস্টেন্স আমি তাহলে বোঝাতে পারবো যে পুলিশ প্রশাসন নাকের ডোকায় কিভাবে এই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, সেই প্রশ্নটা তো অবশ্যই করতে হবে। দেখুন 2:54 বাজে, 2:54 বাজে, কয়েক সেকেন্ডের হেরফের, মানে বিষয়টা তার মানে আপনাদের কাছে পরিষ্কার। মানে কিন্তু আমি একটা বিষয় দেখলাম যে মোড়ে মোড়ে এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজগুলো যদি খতিয়ে দেখা হয় তাহলে কিন্তু আসল অভিযুক্তকে ধরা সম্ভব হবে। আমি সিসি ক্যামেরাটা দেখাবো, ওই যে লাইট পোস্টের ঠিক ওখানে সিসি ক্যামেরা, কারণ ওই লাইট পোস্টে ওখানে যে সিসি ক্যামেরাটা পজিশন রয়েছে আমি অন্তত স্পষ্ট যে এইখানে এসে যদি কেউ বোমা ছোড়ে তাহলে সে দেখতে পাবে, কিন্তু যদি কেউ এই গলির ভেতরে এসে বোমা ছোড়ে সেটাও কি স্পষ্ট? দেখি একবার সিসি ক্যামেরা, একদম গলিতে গলিতে কোণে কোণে সিসি ক্যামেরা বসানো রয়েছে, কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইখান থেকে যদি কেউ বোমা ছোড়ে সেটা কিন্তু ওই সিসি ক্যামেরায় বন্দী হওয়ার কথা। বুঝতে পারছেন যে ইতিমধ্যে মেঘনার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই সকাল থেকে যে বোমাবাজি ঘটনা নিয়ে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, সেই ঘটনা এখনো পর্যন্ত কোনো রকম গ্রেপ্তারির সংখ্যা আমরা জানতে পারিনি। হ্যাঁ গো, তোমাদের এখানে কাকে ধরেছে গো? ভাইপোকে ধরেছে, আর এখান থেকেই তো 4 জনকে ধরেছে তো। হ্যাঁ, এখান থেকে একটা আমার ঘর থেকে আমার ছেলে ভাইপোকে ধরে নিয়ে, ওইদিকে ঘর থেকে আরো 2-3 জনকে। হ্যাঁ, এইটা কি মানে মেঘনাতে কাজ করে? ওরা কাজ করে বাবু, আমার মেঘনাতে কাজ করে এসেছে। কাজ করতে গেলে তো মানে ফটোতে আসবে, আমাদের এখান থেকে গেটেই জল ভরে খাই, গেটেই সব কিছু করি, তা ফটোতে তো আসবোই আমরা। আচ্ছা, সিসি ক্যামেরায় দেখা গিয়েছে ভাইপোকে। হ্যাঁ, তো বলছে কি তুমি ফটোতে এসেছো, তা ও ভয়ের চোটে মানে এই করেছে। মানে জানেন তো সিজন আসে, এক একটা সিজন আসে, এক একটা সিরিজের সিজন আসে। যদি জগদ্দল, ভাটপাড়া, কাকিনাড়া, বারাকপুর কমিশনারেটের অন্তর্গত এই জায়গাগুলো নিয়ে কোনো সিরিজ আনা হয় না, তাহলে বলবো সেই সিরিজ কোনোদিনও শেষ হবে না, কারণ কোনোদিনও এপিসোডের অভাব হবে না। কারণ এই গত বছরে ঠিক অক্টোবর মাসে আমি তো এসেছিলাম ঠিক এখানে, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই সময় অর্জুন সিং এর বেশ কয়েকজন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখানেও সোমনাথ স্যাম ভার্সেস অর্জুন সিং এর বক্তব্য উঠে এসেছিল। কিন্তু নৈহাটির সাংসদ হিসেবে পার্থ ভৌমিক যখন ক্ষমতায় আসেন না, তখন তিনি বলেছিলেন এইখানে আইন শৃঙ্খলার অবস্থা উন্নতি করবেন, দুষ্কৃতিরাজ বন্ধ হবে। কিন্তু তারপরেও পরিস্থিতির বদল হয়নি, যেমন ঠিক পরিস্থিতির বদল হয়নি বারাকপুর কমিশনারেট তৈরি হওয়ার পর এবং একের পর এক কমিশনার পরিবর্তন হওয়ার পর। কিন্তু এই সিরিজ বা এই এপিসোডের যদি শুরুটা বলা যেতে পারে, মানে যে বোমাবাজির ঘটনাকে নতুন করে আজ উত্তপ্ত হয়ে উঠেছে, সেই এপিসোডের শুরুটা কিন্তু এইখান থেকে, মেঘনা জুট মিল থেকে। এই যে 10 নম্বর ওয়েস্ট ঘোষপাড়া রোড, জগদ্দল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এখন কি শিল্প চলে জানেন? সব থেকে বেশি চলে বোমা গুলির শিল্প, কারণ প্রায় প্রত্যেক দিনই বোমাবাজির ঘটনা। গতকাল গভীর রাতে এখানে অশান্তি হয়, 2 গোষ্ঠীর মধ্যে অশান্তি হয় এবং এখান থেকে খুব কাছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি, তিনি বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন নাকি তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কিন্তু এখানেও অভিযোগ উঠছে যে অর্জুন সিং এর নেতৃত্বে বেশ কয়েকজন গুলি চালিয়েছে, বোমা চালিয়েছে। একজন তৃণমূল কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু পাল্টা অর্জুন সিং তিনি বলছেন যে সোমনাথ স্যামের নেতৃত্বে এখানে অশান্তি, গোলাগুলি, বোমাবাজির ঘটনা। ব্যাপারটা কি বলুন তো, রাজনীতি চলছে। মানে জন্মলগ্ন থেকেই ওনার এটা হচ্ছে কাজ যে উনি দুষ্কৃতি নিয়েই চলে। তা আজকেও তো উনি দুষ্কৃতি নিয়ে চাইছে যে জগদ্দল শান্ত, জগদ্দল ভাটপাড়াকে আবার উত্তপ্ত করতে, তাতে ওনার একটা মাইলেজ হবে। অর্জুনের ওই ডন্ডির বাইরে
অর্জুন কোথাও বেরোতে পারছে না। ওই ডন্ডিটাতে এখনও ও আটকে রেখেছে সিআইএসএফ দিয়ে, এই ডন্ডিও ভাঙবে খুব শিগগিরই। ওই যে লোকগুলোকে নিয়েও কাজ করছে এবং সুবোধ সিংয়ের সঙ্গে আতাত করে উনি তোলাবাজি করছে, সেটাও খুব শিগগিরই সামনে আসবে। আর এবার অর্জুনের লাস্ট ওই ডন্ডি মেঘনা মোড়, ওইখান থেকে ওর সে খাতমা হবে। কাল থেকে এই গন্ডগোলটা শুরু করিয়েছে পুলিশের উপস্থিতিতে, ক্যামেরার সামনে। আবার ক্যামেরার সামনে গুলি চলছে, লোকের লাগছে, আবার এফআইআর আমার নামে করছে। কিন্তু এরা জানে না আমাকে উস্কানি দেওয়াটা অনেক অসুবিধা আছে এদের। 6 তারিখ প্রত্যেকেরই দায়িত্ব শান্তিপূর্ণ পরিস্থিতি যেন থাকে, সেক্ষেত্রে সব থেকে বড় দায়িত্ব আছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ হয়ে না থাকে, যদি রামকে অপমান করার চেষ্টা হয়, তো হনুমান বসে থাকবে না, লঙ্কা দহন হবে। দলে দলে হোক, রাজনৈতিক নেতাদের মধ্যেও লড়াই চলছে, কারণ সামনে তো ভোট। লড়াইটা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইস্যু নিয়ে লড়াইয়ের পালা। হাওড়ার দিকে যদি নজর রাখি, সেখানে সাধারণ মানুষ লড়ছেন, নিজের অধিকারের জন্য লড়ছেন। হাওড়ার বেলগাছিয়া কি হয়েছে তা আপনারা প্রত্যেকেই জানেন। ভাগাড় সংলগ্ন এলাকায় কিভাবে মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আপনাদের কাছে পরিষ্কার। আমাদের প্রশ্ন ছিল যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো কোথায় থাকবেন, কিভাবে দিন যাপন করবেন। তাদের জন্য কন্টেনার আনা হলো। হ্যাঁ, তাদের লড়াই যে চালিয়ে গেলেন, তার লড়াইয়ে কি পেলেন? কন্টেনার। ভাবুন, মাথার উপর রোদ বাড়ছে, রোজ গরম বাড়ছে, আর এই মুহূর্তে কন্টেনার, মানে লোহার কন্টেনারে 10 থেকে 12টা পরিবার থাকবে। এই গরমে তারা থাকবেন কি করে? মানে বাঁচার থেকে তো মনে হচ্ছে যেন কোথাও তাদের মরার পথ দিয়ে দেওয়া হলো। যদিও গরম কমানোর জন্য যে প্রশাসনের পক্ষ থেকে তো কিছু একটা করতেই হবে, কারণ যখন প্রশ্ন উঠছে যে লোহার কন্টেনার এই গরমে তারা থাকবেন কি করে, তখন প্রশাসনের পক্ষ থেকে জানলা কাটার কাজ শুরু হয়েছে। কিন্তু ওই জানলাগুলোতে 10 থেকে 12টা পরিবারের মানুষ গরমের মধ্যে লোহার কন্টেনারে থাকতে পারবেন? প্রশ্ন তো উঠছে। এতে থাকা সম্ভব বলুন না? এতে কি আপনার থাকার মতন কি ব্যবস্থা কিছু করা হয়েছে? এই যে কন্টেনারে থাকবে, এমনি তো গরমেতে রাস্তা গরম হয়ে যাচ্ছে, মানুষ হাঁটতে পারছে না, আর এই কন্টেনার তো লোহার জিনিস, এই জিনিসে থাকবেটা কি করে মানুষ? বুদ্ধি যদি হয় যে এত গরমে এতে যদি এইসব জিনিস যদি লাগায়, তাহলে তো থাকতে পারবে না ঘরে। লু বলে তো আরও থাকতে হবে না। আমাদের কাছে সব কিছু হয়, কিন্তু কিভাবে হয় সেই নিয়ে প্রশ্ন ওঠে। এই যে গরমের মধ্যে লোহার কন্টেনার দেওয়া হয়েছে পরিবারগুলোকে, এই পরিবারগুলো যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে তো টাকাও দেওয়া হয়েছে, মানে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আর যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের কত টাকা দেওয়া হয়েছে জানেন? মাত্র 15,000 টাকা। সেই 15,000 টাকা দিয়ে তারা বাড়ি তৈরি করবে না, যে ঘরের জিনিসপত্র তৈরি করবেন, না সাময়িকভাবে দিন যাপন করবে, সেই নিয়েই তারা প্রশ্ন করছে। স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। আমাদের সরকারের কাছে একটা নিবেদন আছে যে আমরা এই জায়গায় যেরকম জীবনযাপন করছি, সুখ যা পেয়েছি অল্পটা, এইভাবেই আমাদের এইখানেই দিতে হবে সরকারকে। সরকারের কথা মানবো, কন্টেনারে থাকতে পারবো না। রাজ্যের আবাস প্রকল্পে পঞ্চায়েতের ভোটারকে পুরসভার বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে বলে বিধায়ক জাকির হোসেন তিনি অভিযোগ করছেন। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন, ঠিক যেমনভাবে বিরোধীরা অভিযোগ করেন যে আবাসে দুর্নীতি হয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। খালি এখানে দেখা যাচ্ছে শাসক ভার্সেস শাসক, বিধায়ক ভার্সেস পুরসভা। বলেছে সঠিক লোক পাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সঠিক মানুষ পরিষেবা পেয়েছে, দেখার দায়িত্ব দিয়েছে। আমি একজন এমএলএ হিসাবে আমার দায়িত্ব আছে সঠিক মানুষের পরিষেবা দেওয়া, কারণ গরিব মানুষ বঞ্চিত হবে, বড়লোকরা বাড়ি পেয়ে যাবে, চাকরিজীবীরা বাড়ি পেয়ে যাবে, পঞ্চায়েতের লোক বাড়ি পেয়ে যাবে, পুরসভা এটা কোনোদিন হতে পারে না। এইরকম কার্যকলাপে অবশ্যই বিরোধীরা তো একটু ওদের সুবিধা হচ্ছে না, ওরা তো হাসাহাসি করছে। সিপিএম কংগ্রেস থেকে কিছু বিজেপির কিছু মানুষ ওনার আশেপাশে বসে ওনাকে ভুল বার্তা দিচ্ছে, ভুলভাবে উস্কে এগুলো উনি করাচ্ছে। বিরোধী নেতারা এক বিধায়ককে ভুল বোঝাচ্ছেন, আর বিধায়ক সেটা বুঝে গিয়ে নিজের দলের লোককেই অভিযোগ করছেন, নিজের দলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন, কটাক্ষ করছেন। উত্তর 24 পরগনায় দাঁড়িয়ে যখন বিজেপি নেতা অর্জুন সিং তিনি লঙ্কা কাণ্ড, মানে লঙ্কা দহন করবেন এরকম একটা হুঁশিয়ারি দিচ্ছেন, তখন দক্ষিণ 24 পরগনায় বারুইপুরে আবারও পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই যে 19 তারিখ তার গাড়ির উপর হামলা করা হয়েছে, তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন, তার তো
কারণেই আজ এসপি অফিস অভিযান তার আদালতের নির্দেশ নিয়ে তিনি বারুইপুরে ছুটে গিয়েছিলেন। আর সেখানে গিয়েও তার গলাতেও প্রচন্ড হুঁশিয়ারি শোনা গেল। কি বলছেন, বেশ কিছু বক্তব্য রেখেছেন, তার মধ্যে একটা বক্তব্য উল্লেখযোগ্য যে তিনি বলছেন যে তার গাড়ি ভাঙলে, তার গায়ে হাত লাগলে শাসক দলের সাংসদরাও তো দিল্লিতে যান, এরকম প্রচন্ড হুঁশিয়ারি দিলেন। এবং প্রত্যেকটা বিষয় যেন কোথাও একটা সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া গেল। বলছি না, রাজনীতির যুদ্ধের সঙ্গে সঙ্গে এখন ধর্মযুদ্ধ চলছে। নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। বসন্তের কোকিল ডাকছে, আর বসন্তেই গরমও বাড়ছে, আবহাওয়ার গরম বাড়ছে, রাজনীতির গরম বাড়ছে। 26 যত এগিয়ে আসছে উত্তাপ বেড়েই চলেছে। খুব ভুল বলবো না যদি বলা যায় ভোটের দামামা বেজে গিয়েছে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে। যাই হোক, আজ এখানেই শেষ করছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলা। আর প্রত্যেকদিন হটস্পট নিয়ে দেখা হচ্ছে বিকেল 5টা 57। সঙ্গে থাকুন।